ফিজিক্সটা আমার কমপ্লিট হতে প্রায় মার্চের এন্ড হয়ে গেছিল, যেহেতু ফিজিক্সটা অনেক লেট স্টার্ট করেছি জানুয়ারিতে, মানে 3 মাস মোটামুটি। 3 মাস লেগেছে। আমি ফুল টেস্ট জেনারেলি আরো বেশি দেওয়া উচিত, বাট আমি 9টা দিয়েছিলাম সব। ইনফ্যাক্ট মার্চের থেকেই খুব ফোমো আমার কাজ করছিল। মার্চের মাসটা আমি মানে টেস্ট দিতেই পারিনি প্রায়। ওই সময় ভাবছিলাম যে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট, যেটা বললাম ফিজিক্স অনেক পিছিয়েছে। এই যে আজকে ভিডিও বানাচ্ছি, এটা কোনোদিন স্বপ্ন ছিল না যে পরের বছর ভিডিও বানাবো বলে 10 ঘন্টা করেই পড়বো বা কাউকে দেখাবো। আমার কাছে ছিল যে আমি অনেস্টলি পড়বো নিজের সাথে, যেটা বললাম যে নিজের সাথে অনেস্টিটা রাখবো। তারা কিন্তু কেউ সিলেক্ট হয়নি, এবং এটা শুনতে খারাপ লাগলে এটাই ট্রু, এটাই সত্যি। তো বাস্তবটাকে মেনে নিতে হবে যে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। আমি 20 বছর রিস্ক নিয়েছিলাম। যদি ড্রিম হয়, ইউ হ্যাভ টু পে ফর ইট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কিছু তো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি আমার জবকে স্যাক্রিফাইস করে গেছিলাম, তো স্যাক্রিফাইস কিছু না কিছু তোমাকে করতেই হবে। যদি কেউ এরকম রিলেশনশিপ সিচুয়েশন থাকে যে তাদের মেনটেন করা সম্ভব হচ্ছে না, তো কিছুদিনের জন্য তাদের তোকে থাকতে হবে। কিছু না কিছু স্যাক্রিফাইস তোমাদেরকে করতে হবে, কিছু না কিছু অ্যাচিভ করার জন্য একটু মানতেই হবে। আর এই রিস্কটাই, যে এই যে ছেড়ে এসেছিলাম, যে আমার কলেজ চলে যেতে পারতো এবং নিট না পেলে কি করবো, এই রিস্কটাই আমাকে অনেক বেশি মোটিভেট করেছে। হ্যালো এভরিওয়ান, তো আজ আমার সঙ্গে রয়েছে আমার ব্যাচমেট তথা আমার রুমমেট সায়ন্তন মুখার্জি। তো আজ সায়ন্তনের কাছ থেকে আমি একটু নিট 2024-এর যারা অ্যাকচুয়ালি মেন এই সময় যারা খুব একটা ভালো করে প্রিপারেশন স্টার্ট করেনি, তো তারা কিভাবে প্রিপারেশন করবে, তো সেই বিষয়ে ভালো করে কথা বলবো। কারণ সায়ন্তন নিজে আগের বছর বিএমএস এ অ্যাডমিশন নিয়েছিল, দিয়ে জানুয়ারি মাস থেকে তার প্রিপারেশন স্টার্ট করেছিল। তো সায়ন্তন প্রপার একজন যে এই বিষয়ে গাইড করতে পারবে যে কি করে জানুয়ারি থেকে পড়া স্টার্ট করলে নিটে ভালো স্কোর করা যায় এবং 600-650 কাছাকাছি স্কোর করা যায়। তো প্রথমেই সায়ন্তনকে জিজ্ঞাসা করবো, ভাই কেমন লাগছে বল এমবিবিএস এর নতুন কলেজে এসে? অবভিয়াসলি দারুণ লাগছে, কারণ আমাদের কাছে যারা এই পার্শিয়াল ড্রপ দিয়ে এসেছি, অনেক বছর ড্রপ দিয়ে এসেছি, তারা জানে এই সিটটার ভ্যালু কতটা। তো অবভিয়াসলি মানে এভরি ডে এভরি সেকেন্ড আমি এনজয় করছি এমবিবিএস এর। তো তুই কখন ভেবেছিলি যে এরকম ডাক্তার হবি বা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তোর? মোটামুটি কখন থেকে তোর এরকম ইচ্ছা হয়েছিল? ডাক্তার হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই, কারণ যেহেতু বাড়িতে আমার বাবা হোমিওপ্যাথিক ডাক্তার, তো ছোটবেলা থেকেই আমার পরিবারের আশেপাশে সবারই একটা এক্সপেকটেশনও ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব। এবং স্পেশালি ছোটবেলা থেকে আমার মায়ের খুব স্বপ্ন ছিল যে আমি একজন সার্জন হব এবং সেই জায়গায় পৌঁছাবো। ওই ওই তখন থেকেই আমারও একটা স্বপ্ন যে ডাক্তার হব কোনোদিন, ওই স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বাবা যেরকম যায় আমিও সেরকম যাবো, একদমই পেশেন্ট দেখবো। একদম। এবার বাবার চেম্বারের পাশে 5 বছর পরে আমাদের ছেলের চেম্বারও হবে, এটাই। তো ভাই বল যে তুই বিএমএস অ্যাডমিশন নিয়েছিলি 2023-তে, তো সেইবার তোর নিটের স্কোর কত ছিল বিএমএস এর জন্য? আমার আগের বছর স্কোর ছিল মোস্ট প্রবাবলি 572। আচ্ছা আচ্ছা। দিয়ে তোর ওখানে অ্যাডমিশন কবে থেকে ক্লাস স্টার্ট হয়েছিল ওখানে? আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল 1 নভেম্বর 2023। তো তখন কি তোর মানে বিএমএস যখন অ্যাডমিশন নিয়েছিলি নিশ্চয়ই এরকম ভেবেছিলি যে ঠিক আছে অনেকগুলো বছর হয়ে গেছে, কারণ তো 2020-তে উচ্চ মাধ্যমিক, তো যেহেতু 3 থেকে 4 বছর হয়ে গেছে, তো আরো এক্সট্রা আরো এফোর্ট না দিয়ে, বা যেহেতু সবারই ফ্যামিলিতে থাকে যে কিছু একটা সেটেল হওয়া যায়, তো সেই হিসেবেই তোর বিএমএস অ্যাডমিশন নেওয়া। তো তারপরে হঠাৎ করে কি মনে হলো যে আবার বিএমএস ছেড়ে আবার পুনরায় নিটের এই আমাদের র্যাট রেস যেটা বলে, তো এখানে আবার নতুন করে আসা এবং আবার এক্সাম দেওয়া এবং ফাইনালি এমবিবিএস এ আসা, তো সেই সময় কি ফিল হয়েছিল যে এরকম ছেড়ে আসার জন্য? অ্যাকচুয়ালি যখন আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল তখন ওখানে এনভায়রনমেন্টটা, মানে ওখানেও পেশেন্ট দেখতাম যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, স্টেথোস্কোপ ঝুলিয়েই যাচ্ছে ডাক্তার পেশেন্ট দেখতে। তো প্রথম প্রথম যখন যেতাম তখন মনে হতো যে ঠিকই আছে, আহ, ডাক্তারই তো হতে চাইছি, তো বিএমএসটাও তো আমাকে আলটিমেটলি ডাক্তারই বানাবে, সো ইটস গুড। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে কোথাও না কোথাও ছিল যে এমবিবিএসটা করতে হবে, সার্জন হতে হবে। কিন্তু ঠিক আছে, মানে এতগুলো, যেটা তুই বললি যেমন 2020-তে এইচএস ছিল, তো এতগুলো বছর ড্রপ হওয়ার পর ওই একটা ফ্রাস্ট্রেশনে চলে আসে পরীক্ষাটার প্রতি। তাই আর মনে হয়েছিল তখন যে 2024-এ আমি আর পারবো না নিট দিতে, সো ইটস বেটার টু সেটেল ডাউন। একদম। তো সেই কারণেই জয়েন করেছিলাম বিএমএস, এবং ক্লাসও প্রথম প্রথম করতাম, নিটের জন্য কিচ্ছু পড়তাম না, ভেবেই নিয়েছিলাম প্রথমে যে আর নিট দেবো না 2024। এটাই আমার লাস্ট অ্যাটেম্প ছিল এবং আমি এখানেই হ্যাঁ। বিএমএস সেটেল হয়ে যাব। একদম, যা পেরেছি ঠিক আছে। তো প্রথম প্রথম ক্লাস করতাম, যেরকম ফাউন্ডেশন কোর্স হয় আমাদের এখানে এমবিবিএস এ, ওখানেও হয়। কবে স্টার্ট হয়েছিল তোদের ফাউন্ডেশন? ফার্স্ট নভেম্বর থেকে ফাউন্ডেশন ছিল, প্রায় 19 নভেম্বর না 20 নভেম্বর অব্দি চলেছিল, 20 দিন মতো চলেছিল। তারপর থেকে যখন ক্লাস স্টার্ট হয় আমাদের বিএমএস এ জেবি রয়তে ফার্স্ট স্টার্ট হয়েছিল মডার্ন অ্যানাটমিতে। তো পরপর শুধু মডার্ন অ্যানাটমির ক্লাস হতো এবং মডার্ন ফিজিওলজির ক্লাসও হতো। তো সেখানে আমরা জেনারেল ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এগুলো শিখতাম,
বা অ্যানাটমিতেও যে বেসিক অ্যানাটমিগুলো সেগুলো মডার্নে শিখতাম। তো প্রথম প্রথম ক্লাস করে মনে হতো ঠিকই তো আছে, আমি তো এটাই পড়তে চেয়েছিলাম। কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে যখন সিরিয়াসলি পড়াশোনাটা আস্তে আস্তে ঢুকতে শুরু করলো এবং সিলেবাস জানতে শুরু করলাম, তখন জানতে পারলাম যে আমাদের বিএমএস এ 5টা সাবজেক্ট থাকে। আচ্ছা তো তার মধ্যে রচনা শরীর মানে হচ্ছে অ্যানাটমি, আচ্ছা আর ক্রিয়া শরীর মানে হচ্ছে ফিজিওলজি। আচ্ছা আচ্ছা। তাছাড়া আরো 3টে সাবজেক্ট থাকে, যেখানে একটা হচ্ছে সংস্কৃত, হুম, একটা অষ্টাঙ্গ হৃদয়ম, আর একটা হচ্ছে পদার্থ বিজ্ঞানম। এবার এই 3টে সাবজেক্টই পুরোপুরি পড়তে হয় হচ্ছে সংস্কৃতে। আচ্ছা এবার আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আচ্ছা সংস্কৃত কোনোদিন পড়িনি। সংস্কৃতটা অবভিয়াসলি চ্যালেঞ্জিং ছিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের মানে সংস্কৃতের একটা ভার্সনও পড়তে হতো, এনশিয়েন্ট টেক্সট পড়তে হতো। আচ্ছা রচনা শরীরেরও একটা এনশিয়েন্ট টেক্সট পড়তে হতো, আবার ক্রিয়া শরীরেরও একটা এনশিয়েন্ট টেক্সট পড়তে হতো। তো ওইগুলো যখন স্টার্ট হলো ডিসেম্বরের মিড অফ দ্য ডিসেম্বর থেকে, তখন থেকে আমার আস্তে আস্তে মনে হতে শুরু করলো যে এই কোর্সটা ভালো, অবভিয়াসলি ভালো, বাট এটা আমার জন্য নয়। এটাই। বা মোস্ট প্রবাবলি বলা উচিত কারেক্টলি যে আমি কম্পিটেন্ট নয় এই কোর্সটার জন্য, হুম এবং আমি যেটা চাইছি সেটা এটা নয়। এটা অবভিয়াসলি ভালো। তখনই বুঝতে শুরু করেছিলাম যে এটার সঙ্গে আমার কাছে দুটো অপশন আছে। আইদার আমি নিট দিয়ে আমি যেটা স্বপ্ন দেখেছি সেইটাকে পার্সিউ করব, বা নিজের সঙ্গে আপোষ করে এটাই করার চেষ্টা করব। তো প্রথম ওই ডিসেম্বরের লাস্ট 15 দিন এটা করার চেষ্টা করেছিলাম, নিজের সঙ্গে আপোষ করার চেষ্টা করেছিলাম। কারণ বারবার ওই যখনই দেখতাম আরো আমার যারা বন্ধু ছিল ওখানে, তাদের দেখতাম তারা আবার ওই এনসিআরটির বই খুলছে, আবার পড়ছে কলেজে এসে, আমার দেখে রাগ ধরতো, মানে ফ্রাস্ট্রেশন হতো যে আবার পড়তে হবে এই জিনিসগুলো। কিন্তু আবার ওই যে বললাম যে এই যখনই সংস্কৃতগুলো আসতো, শ্লোক আসতো, আমি বুঝতে পারতাম না, তখনই মনে হতো যে হ্যাঁ এই জায়গাটা আমার জন্য নয়। ওই জিনিসটা আমাকে অনেকটা মোটিভেট করেছে আবার নতুন করে এমবিবিএস এর জন্য প্রিপারেশন করার জন্য। তো তারপর তুই মোটামুটি ডিসেম্বর অবধি ওখানে ছিলি, তারপরে ওখান থেকে কলেজ ছেড়ে দিয়েছিলি, দিয়ে পুরোপুরি নিটের জন্য পড়া স্টার্ট করলি। তো হুম। তারপরে মানে যখন তুই মানে কলেজ ছেড়ে দিলি, তো ওটাও একটা মানে বড় ডিসিশন, কারণ তুই এমন না যে পুরোপুরি ছেড়েছিস, তুই বলতে যে আমি পরে এক্সাম টেক্সাম দিতে গিয়েছিলি, মানে তোর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্টারনাল এক্সাম দিতে গিয়েছিলি। তো তারপর মেনলি কি করলি যে পুরোপুরি মানে তারপর আর মানে ডিসেম্বরের পর থেকে আর যেতিস না, তাই তো কলেজ? জানুয়ারির শুরুতে অ্যাকচুয়ালি প্রথম 15 দিন না, জানুয়ারির শুরুতে কোনো ক্লাস হয়নি, কারণ ওই সময় আমাদের একটা ফেস্টের ব্যবস্থা ছিল। আচ্ছা সিনেতে ফেস্ট করার কথা ছিল, এবং ফ্ল্যাশ মব ট্যাশ মব ছিল। তো এই জন্যই সব স্টুডেন্টদেরকে ওরা বিভিন্ন ইভেন্টসে নিয়ে গেছিল। হুম, তো সেই সময় আমি ভেবেছিলাম যে এইটা তো একটা ভালো সময়, তাহলে ট্রাই করি এনসিআরটি পড়ার, আবার নতুন করে স্টার্ট। রিভাইভ করা স্টার্ট করি। ওই 15 দিনটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমার এই বছরের প্রিপারেশনের টার্নিং পয়েন্ট। মানে তুই 15 দিন ভেবেছিলি যে পড়বো, দিয়ে দেখা যাক, যদি দেখা যাক। যদি আবার আমি ভালো করে কমফোর্টেবল হতে পারি বা নিটের এক্সামের হ্যাঁ, সাথে বা নিটের যে প্রিপারেশনের সাথে, তাহলে আমি এটাকে কন্টিনিউ হ্যাঁ, করবো। তা নয়তো যেটা যেটা করছিলাম করতে ওটাই বিএমএস করবো। করছিলাম, কারণ অলরেডি একটা সাইড তো সিকিউর না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ডাক্তার তো তুই বিএমএস এ ওখানেও হুম, তো হুম, হতিস না। তো সেই হিসেবে তুই মানে পরবর্তীকালে দেখলি 15 দিনে ভালো হুম। লাগলো, দিয়ে তারপর এটাতেই পড়ে গেলি, তাই তো, হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ, নিটে। হ্যাঁ, হ্যাঁ। তো দেন তুই তাহলে কিরাম টাইপের প্ল্যান করেছিল ওই সময়, যে যখন তোর মোটামুটি ভালো লাগলো যে এক সপ্তাহের মধ্যে, যে জানুয়ারি থেকে, তো তোর প্ল্যান কি ছিল? কারণ ওই সময় যদি বলিস তাহলে তো ডিটেলস লেকচার দেখা পুরোপুরি সম্ভব না। মোটামুটি হাতে তোর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে মোটামুটি 4 মাস হুম। অ্যাকুরেট টাইম থাকে। তো তোর প্ল্যান কি ছিল ওই সময়? আমি সবার আগে যেটা করেছিলাম যে এনসিআরটি খোলার আগেও লাস্ট 3 বছরের কোয়েশ্চেন পেপার খুলেছিলাম, আচ্ছা এবং অ্যানালাইজ করে দেখেছিলাম আমি ভুলটা কোথায় করছি, আমার অ্যাকচুয়ালি ভুলটা কোথায়। এবার আমি যখন ভুল মানে একটু একটু করে যখন এগোচ্ছিলাম 2021, 22 এবং 23-এ, আমি দেখলাম যে আমার কনসেপ্ট কিন্তু গ্র্যাজুয়ালি স্ট্রং হয়েছে, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, কোনো বছর রিভিশন থেকে যাচ্ছে, তো হুম, কোনো বছর কোয়েশ্চেন প্র্যাকটিস থেকে যাচ্ছে। তাই আমি বুঝলাম যে আমার মেন যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা শুধু বারবার কনসেপ্ট লেকচার দেখা নয়, আমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে এনসিআরটি কে রিপিটেটিভলি রিড করা, আর কোয়েশ্চেন প্র্যাকটিস করা, টেস্ট দেওয়া, আর রিভিশন করা। সেটা শর্ট নোটসই রিভিশন হোক, কিন্তু বারবার রিভিশন করা, তো আমার মাথায় রিকল ভ্যালুটা বেশি হয়। আমি আগে অনেক পড়তাম, প্রচুর রিসোর্স ছিল, মানে আমি আমি আমার লোকাল কোচিং এ পড়েছি, সেখানকার বইও পড়তাম। আবার অ্যালেনের আমার কাছে একটা এমনি মানে দাদাদের থেকে ধার করা বই ছিল, সেটাও পড়তাম। আকাশের মডিউল প্র্যাকটিস করার চেষ্টা করতাম। তো অনেক কিছু করার চেষ্টা করেছিলাম বলে না কোনো মানে কোনো কিছু ফাইনালি হয়নি। কোনো কিছুই হয়নি, আলটিমেটামটা 0 ছিল।
তো ওই জন্য আগের বছর যখন প্ল্যান করা স্টার্ট করি এই জানুয়ারিতে, আমি বুঝে গেছিলাম যে একদম স্পেসিফিক আমাকে কি কি কাজ করতে হবে। আমাকে রিভিশন করতে হবে। অলরেডি নোটস তো আমার আগের বছর পিডাব্লিউ যেহেতু পড়েছি পিডাব্লিউ থেকে, অলরেডি আমার সব নোটস রেডি ছিল। তো ওই নোটসগুলো আমি বার করে করে ওইখান থেকে রিভিশন করতাম। যদি কোনো জায়গায় কোনো স্পেসিফিক টপিকে আটকে যেতাম, তখন ওইটার ওয়ান শট ভিডিও থেকে স্পেসিফিক ওই টপিকটা দেখে নিতাম। এবং আমার মেন ফোকাস ছিল কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম। আর প্রথম দিকে আমি মানে চ্যাপ্টার ওয়াইজ যে টেস্টগুলো, সেগুলো আমি অনেকগুলো স্কিপ করেছিলাম, যেটা আমি অবভিয়াসলি কাউকে রেকমেন্ড করবো না স্কিপ করা। অবভিয়াসলি ওই চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো খুব হেল্প করে। কিন্তু প্রথম দিকে যেহেতু আমি খুব ক্লামজি ছিলাম, খুব হ্যাপাজেড ছিলাম, বুঝতে পারছিলাম না, তো ওই সময় শুধু কোয়েশ্চেন প্র্যাকটিসই আমি করছিলাম সরস্বতী পুজো অবধি। তো তোর মোটামুটি সিলেবাস মোটামুটি কি কোন টাইমে কমপ্লিট হয়েছে? কারণ তুই মেনলি করতিস কি, মেনলি হচ্ছে ধর নোট যেটা আছে সেটা পড়তিস, দিয়ে তারপর তার কোশ্চেন গুলো প্র্যাকটিস করতিস। তো ধর কোনো চ্যাপ্টার ধর মনে হলো যে এই চ্যাপ্টার এইগুলো তুই ভুলে গেছিস, তো সেক্ষেত্রে তুই নিশ্চয়ই কোনো না কোনো লেকচার তো তখন দেখতিস। হ্যাঁ, তো ওয়ান শট বাগেরা দেখতিস? তখন ওয়ান শট দেখতাম। ওই যে বললাম যে স্পেসিফিক টপিকে দেখতাম, বা যদি খুব উইক কোনো চ্যাপ্টার থাকে সেইটার দেখতাম, ওয়ান শট দেখতাম। মানে অযথা যে এত এখন কয়েকদিন পর পরই তো দেখবে তোমরা একদম ক্র্যাশ কোর্স থেকে শুরু করে বিভিন্ন রকমের সিরিজ লঞ্চ হবে, তো অহেতুক সেখানে গিয়ে ভিড় করার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে তোমার অ্যাকচুয়ালি নিড আছে সেটা, তো সেইটাই দেখবে বা সেই উইক টপিকটাই দেখবে। অনেকে ভাবে যে কিছু সিরিজ শুরু হয়েছে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা দেখি, বাট সেটা কিন্তু করাটা একদমই ঠিক নয়। তো যেমনটা ও করেছে, ও যদি চাইতো যে সবকিছু আমি করবো তাহলে কিন্তু কখনোই সম্ভব হতো না, সব লেকচার দেখা কখনোই সম্ভব না। কারণ তোমার হাতে 3 থেকে 4 মাস রয়েছে। তো তুই মোটামুটি কখন সিলেবাস কমপ্লিট করেছিলি তাহলে সেইবার? আমি আগের বছর সিলেবাস কমপ্লিট করেছি ওই যে জানুয়ারি থেকে স্টার্ট করলাম। আমার ফার্স্ট টার্গেটই ছিল যে শর্ট নোট দিয়ে কমপ্লিট করব। বায়োলজি আমার অলরেডি মোটামুটি কমপ্লিটেড ছিল, মানে অ্যাকচুয়ালি যখন আমি নভেম্বরে গেছিলাম, ওই নভেম্বরের সময় যখন ফাউন্ডেশন কোর্সও হচ্ছিল, তখন ওই যে বললাম ব্যাক অফ দ্য মাইন্ডে একবার এমবিবিএস এর কথা ছিল। মাঝে মাঝে না নোটসগুলো উল্টে পাল্টে দেখতাম, এবং উল্টে পাল্টে দেখার সময় দেখতাম যে আমার মোটামুটি নোটসগুলো মনে আছে। আমার নিজের যে এনসিআরটি শর্ট নোটস নিজে হাতে বানিয়েছিলাম, ওগুলো মনে আছে। তো ওইগুলোই যখন জানুয়ারিতে এসে পড়েছিলাম, আমার বায়োলজি পড়তে 1 মাস মতো সময় লেগেছিল পুরো নোটসগুলো রিভাইজ করতে। ওই করে নেওয়ার পরপরই আমি কোয়েশ্চেন প্র্যাকটিস স্টার্ট করি। তো ফেব্রুয়ারির এন্ডের মধ্যেই আমার মোটামুটি বায়োলজি কমপ্লিট হয়ে গেছিল সিলেবাস। আর ফিজিক্স কেমিস্ট্রি? ফিজিক্সটা আমার কমপ্লিট হতে প্রায় মার্চের এন্ড হয়ে গেছিল, যেহেতু ফিজিক্সটা অনেক লেট স্টার্ট করেছি জানুয়ারিতে। মানে 3 মাস মোটামুটি? 3 মাস লেগেছিল। পার ডে ফিজিক্স পড়তিস তো? পড়তাম সবচেয়ে বেশি ফিজিক্সই পড়তাম। কিরকম টার্গেট ছিল পার ডে? মানে ফিজিক্সের কি একটা চ্যাপ্টার তো প্রতিদিন করা তো অসম্ভব, তো কিরকম টার্গেট ছিল ফিজিক্সের? ওই আমি মেন যেটা করতাম যে যেগুলো বড় চ্যাপ্টার হয়, মেকানিক্সের যে চ্যাপ্টার গুলো বড় চ্যাপ্টার, সেইগুলোকে ভেঙে নিতাম। আচ্ছা। ওইটার কোনো স্পেসিফিক জায়গা থেকে দেখে নিতাম যে লাস্ট 10 বছরে সবচেয়ে বেশি কোন সাব টপিক থেকে কোয়েশ্চেন এসছে, সেই সাব টপিকটাকে তুলে সেটার ফর্মুলা রিভাইজ করতাম। যদি কোনো কনসেপ্ট থেকে থাকতো সেটা রিভাইজ করতাম, এবং যেহেতু অলরেডি নোটস আমি লিখেছিলাম তো সব লেখাই থাকতো, ওইগুলো করতাম। তারপর ডিরেক্ট ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম, ওই টপিকের স্পেসিফিক কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম। মানে সায়ন্তন যেটা বলতে চাইছে, আমিও ভিডিওগুলোতে বলি যে দেখো, পিওআইকিউ মানে এই নয় যে ডিরেক্ট শুধু পিওআইকিউটা ইম্পর্টেন্ট। পিওআইকিউ শুধু পিওআইকিউ না, পিওআইকিউ টপিক, যে টপিকটা থেকে পিওআইকিউটা এসেছে সেই টপিকটা ইম্পর্টেন্ট। তো কোশ্চেন যে বলে না রিপিট হয় পিওআইকিউ থেকে, তো ডিরেক্ট পিওআইকিউ কখনো রিপিট হয় না। পিওআইকিউ যে টপিক, সেই টপিক থেকে ওই টাইপের কোশ্চেন রিপিট হয়। তো ওই জন্যই পিওআইকিউ টপিকগুলোকে আরো অনেক বেশি করে এমফাসাইজ করা উচিত, ভালো করে পড়া উচিত। তো ও ঠিক সেটাই করতো, পিওআইকিউ টপিকগুলো তুই মেইনলি ফোকাস। হ্যাঁ, টপিকগুলোকে মেইনলি ফোকাস করতাম, আর ওখান থেকে আরো যে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তৈরি হতে পারে সেগুলো প্র্যাকটিস করতাম। আর কেমিস্ট্রির ক্ষেত্রে কেমন মোটামুটি শেষ হয়েছিল? কেমিস্ট্রি কোন টাইমে? কেমিস্ট্রি যেমন যেহেতু এবছর কিছু সিলেবাস ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কম ছিল, তাই আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আগে কমপ্লিট করবো, বিকজ চিরকালই ওইটা আমার সবচেয়ে উইক টপিক ছিল, যেহেতু প্রত্যেকটা এনসিটি লাইন ওয়াইজ পড়তে হয়। তো আমি যেটা মেন কাজ করেছিলাম যে মোহিত দাজিত স্যার, আমি নামই নিয়ে নিচ্ছি, মোহিত দাজিত স্যার পিডাব্লিউর, ওনার যেহেতু কোর্সটা ছিল, উনি যখন পড়াতেন এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করাতেন, উনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কোয়েশ্চেন প্র্যাকটিস করাতেন। ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে এনসিআরটিটা রিভাইজ হয়ে যেত। তাই যদি কেউ চায় এনসিআরটি পড়া উচিত, এবং ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন যদি কোথা থেকে জোগাড় করতে পারে বা মোহিত স্যার থেকে পড়তে পারে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইনঅর্গানিক। তুই এনসিআরটি পড়েছিলি কেমিস্ট্রি? হ্যাঁ, পড়েছিলাম। কি মানে সবগুলো নাকি শুধু আইওসি? আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি পুরো পড়েছিলাম, আন্ডারলাইন করে করে পড়েছিলাম, মার্ক করে করে পড়তাম। ফিজিক্যাল কেমিস্ট্রি খুব একটা পড়িনি, একবার করে রিড করেছি ফিজিক্যাল কেমিস্ট্রি, তারপর আর কোনোদিনই পড়িনি, জেনারেলি ফর্মুলায় রিভাইজ করতাম। হ্যাঁ, আর অর্গানিক কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট টপিকস, মানে আমি একটা ডায়েরি ছিল আমার,
আচ্ছা একবার করে যখন রিড করতাম কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট লাইন সেগুলো লিখে রাখতাম। আচ্ছা আচ্ছা ফিজিক্যাল স্টেট, বয়েলিং পয়েন্ট, যেগুলো থেকে হুটহাট কোয়েশ্চেন দিয়ে দেয় দুমদাম, এবং বোঝা যায় না যে ওগুলো আসতেও পারে, ওইগুলো লিখে রাখতাম। ওইটা আমাকে খুব হেল্প করেছে এবছর অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপারে। ঠিক ঠিক এবং কেমিস্ট্রির আমি সবচেয়ে বেশি খেটেছি কেমিস্ট্রিতেই। ফিজিক্সের সময় অনেক দিয়েছি ঠিকই, কিন্তু কেমিস্ট্রিতে আমি সবচেয়ে বেশি খেটেছি, অর্গানাইজ করে নোটস বানানো। কারণ কেমিস্ট্রি চিরকাল আমার সবচেয়ে উইক সাবজেক্ট। আমি ভাবতাম যে আমার প্রচুর প্রিপারেশন হয়ে গেছে, প্রচুর প্র্যাকটিস করে ফেলেছি, কিন্তু এক্সামের দিনকে সবচেয়ে সিলি সিলি মিস্টেকগুলো আমি করে আসতাম। কেমিস্ট্রিতে হুম। ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রির যেন তিনটে পার্ট থাকে না, ফিজিক্যাল, অর্গানিক প্লাস ইনঅর্গানিক। তো মনে হয় যেন ফিজিক্যালটা যখন আমরা অনেকটা টাইম দিয়ে পড়ি, মানে ফিজিক্যাল দেখি মোটামুটি প্রত্যেকটা যে কোনো জায়গায় বেশ 4 মাস, 4.5 মাস, 5 মাস দিয়ে পড়ানো হয়। বাট অর্গানিক আর ইনঅর্গানিক যখন স্টার্ট হয় তখন অলরেডি একটা পিছনের টেস্টের একটা প্রেশার থাকে, তখন অল ইন্ডিয়া টেস্ট সিচুয়েশন লঞ্চ হয়ে যায় অলরেডি। আর তাছাড়াও অর্গানিক ইনঅর্গানিক কিন্তু মেন যেখান থেকে 30 থেকে 35টার উপর বেশি কোশ্চেন আসে, বাট ফিজিক্যাল থেকে কিন্তু অত কোশ্চেন আসে না। তো সবাই ফার্স্টে ফিজিক্যালে ফোকাস করে, বাট স্কোরিং কিন্তু অর্গানিক আর ইনঅর্গানিক। তো এই জন্যই যেহেতু তিনটে পার্ট থাকে না, তো কেমিস্ট্রিটাকে একসঙ্গে মানে গুছিয়ে চলাটা একটু মুশকিল হয়ে যায় আর কি। একদম একদম। তো তুই টেস্ট প্রসঙ্গে আসি, তো টেস্ট কোথা থেকে দিতিস বা কিভাবে টেস্ট দিতিস? আমি যেহেতু পিডাব্লিউ সাবস্ক্রিপশন ছিল আমার, তো পিডাব্লিউ থেকেই টেস্ট দিতাম। আর টেলিগ্রাম, কিছু কিছু টেলিগ্রাম গ্রুপে অ্যালেনের টেস্টের কিছু মানে পিডিএফ পেতাম, সেইগুলোকে নিজে অনেস্টলি দিতাম। এটা খুব ইম্পর্টেন্ট, অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। নিজের সঙ্গে চিটিং করা যাবে না। এমনও হয়েছে যে প্রথম দিকে আমি অ্যালেনের টেস্টে 720-তে 210 পেয়েছি, এবং একটা টেস্টে আমি 190 পেয়েছি। এটা কোন মাসের কথা মানে? এটা প্রথম দিকে, ফেব্রুয়ারির মিডের দিকে। তাহলে বুঝতে পারছো ফেব্রুয়ারির ওখান থেকে তারপরে গিয়ে 620, 630 স্কোর করাটা কিন্তু চারটিখানি কথা না। তো সেখান থেকে উঠে এসেছে কিন্তু। না, ওইখান থেকে আমি দেখে আমি ডিমোটিভেট হইনি। আমি ওখান থেকে জাস্ট অ্যানালাইজ করতাম, অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করতাম, প্রায় 4-5 ঘন্টা ধরে অ্যানালাইজ করতাম। এটা টেস্ট অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট না, বারবার করে বলি যে টেস্ট দেওয়ার থেকেও টেস্ট অ্যানালিসিসে বেশি ফোকাস করা উচিত। আমি ইউটিউবে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অ্যানালিসিস হয়ে যায়, তো আমার হতো না, আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। আমি অ্যানালিসিস করে একটা মিস্টেক বুক বানিয়েছিলাম, একদম যেখানে পুরো লিখে রাখতাম যে এই কোয়েশ্চেনটা এই টপিক থেকে এসেছে এবং এই টপিকের এইটা আমি ভুল করেছি। তো ওইটা আমার সেকেন্ড টাইম আর কোনোদিন ভুল হয়নি। একদম বাহ, খুব ভালো খুব ভালো। একদম এই মিস্টেক তো একদম, মিস্টেক যত তাড়াতাড়ি শুধরে নেবে তত এক্সামে গিয়ে কম ভুল হবে না। আর এই টেস্টটা দেওয়া হয় হচ্ছে এই মিস্টেক গুলো যাতে না হয় এক্সামে গিয়ে, তার জন্য। তো ওই মিস্টেক গুলো তুমি ধরো এক্সাম দিলে তুমি অ্যানালিসিস করলে না, তুমি জানতেই পারবে না তোমার মিস্টেক কি ছিল। তো ওই জন্যই টেস্ট দিয়ে যদি কেউ যদি অ্যানালিসিস না করে না প্রপারলি, সেই টেস্ট দেওয়ার কোনো মানেই থাকে না আর কি। তো ভাই তুই তোর টেস্টে মোটামুটি লাস্টের দিকে যখন আসলি তখন মানে কেমন স্কোর আসতো টেস্টে? লাস্টের দিকে যখন মানে এপ্রিলের, যখন মানে তুই ফুল কবে স্টার্ট করছিলি, ফুল সিলেবাস দাও? একদম ফার্স্ট সেকেন্ড এপ্রিল থেকে স্টার্ট করেছিলাম। তো কতগুলো কতগুলো ফুল সিলেবাস দিয়েছিলি তুই? আমি ফুল টেস্ট জেনারেলি আরো বেশি দেওয়া উচিত, বাট আমি 9টা দিয়েছিলাম সব মিলিয়ে। তাহলে বুঝতে পারছো, এরকমই না যে 20টা, 25টা, 30টা, 50টা বা 100টা ফুল সিলেবাস দেওয়া উচিত। যে কোনোটা টেস্ট দেবে প্রপারলি দেবে, ভালো করে দেবে এবং প্রপারলি অ্যানালিসিস করবে। দেখো 10টা টেস্ট দেওয়ার থেকে একটা টেস্ট দিয়ে সেটাকে ভালো করে অ্যানালিসিস করলে আরো বেশি লাভ হবে, যে কিনা প্রত্যেকদিন একটা করে টেস্ট দেয় তার থেকে। তো ওই জন্যই সেটা বলছি যে এমন ম্যাটার করে না যে কেউ অনেক বেশি টেস্ট দিয়েছে বলেই সিলেক্ট হয়েছে, কেউ কম টেস্ট দিয়েছে বলে সিলেক্ট হবে না, এরকম কোনো ব্যাপার নেই। টেস্টটা দিয়ে প্রপারলি অ্যানালিসিস করাটা বেশি ইম্পর্টেন্ট। তো যখন তুই এপ্রিলে স্টার্ট করলি, তো তোর একটা ফোমো কাজ করেনি যে অনেকে তো এরকম প্রচুর টেস্ট দিয়ে ফেলেছে বা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্চে ইনফ্যাক্ট মার্চের থেকেই খুব ফোমো আমার কাজ করছিল। মার্চের মাসটায় আমি মানে টেস্ট দিতেই পারিনি প্রায়। ওই সময় ভাবছিলাম যে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট, যেটা বললাম ফিজিক্স আমি অনেক পিছিয়ে ছিলাম, কেমিস্ট্রিও, অর্গানিক কেমিস্ট্রিটা আমি সবার শেষে করেছিলাম। তো ওইটা ভাবছিলাম যে তখন একটা ফোমো কাজ করতো যে সবাই এত টেস্ট দিয়ে ফেললো, সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, আমি আদৌ করতে পারবো কিনা। এবং মার্চের সিলেবাস কমপ্লিট না করেই খুব হ্যাপাজার্টলি একটা দুম করে একটা টেস্ট দিয়ে ফেলেছিলাম। তো তখন মার্কস এসেছিল অলমোস্ট 380। দেখো মার্চে 380, মানে মোটিভেশনটা কোন লেভেলে যায় বুঝতে পারছো? যখন হঠাৎ করে মানে এক্সামের আর মাত্র 1.5 মাস বাকি, ওরকম সময় যদি এরকম একটা স্কোর হয় যে কেউ ভেঙে পড়বে। বাট কতটা বেশি স্ট্রং সায়ন্তন, এটা এখান থেকে মানে বোঝা যাচ্ছে আর কি। খুব খারাপ লেগেছিল, কিন্তু খারাপ লাগাটা তো আর কোনো সলিউশন নয়। একদমই তখন বুঝেছিলাম যে এইভাবে হ্যাপাজার্ড টেস্ট দিলে হবে না। আমার যে জায়গাটা প্রবলেমটা কি হচ্ছিল, যে জায়গাটা ভুল ছিল আগের বছরও, সেই জায়গাটা বারবার ভুল হয়ে যাচ্ছিল। এবং ওই সময় লাস্টের সময় প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও আছে, একদম বিভিন্ন আমাদের যারা সিনিয়ররা, তারা ভিডিও বানায় 15 দিন 16 দিনের টার্গেট হিসেবে। তাছাড়া যারা টিচার, তারাও ভিডিও বানায়, কেউ মানে
লং ভিডিও দিচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা করে, তারপরে পড়াচ্ছে basically। পড়াচ্ছে ক্র্যাশ কোর্স টাইপের, আবার তারপরেই কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছে, সব একসাথে হচ্ছে। তো ওইটার একটা ফোমো খুব কাজ করতো যে এই ভিডিওটা যদি আমি না দেখি তাহলে একটা বড় জিনিস মিস হয়ে যায়। একদম খুব খুব ডেঞ্জারাস ওটা। এই জন্য ইউটিউবে যত কম পারবে তত কম আসবে ওই লাস্টের টাইমে, যেটুকু দরকার সেটুকু আসবে। আর বিশেষ করে এইসব ওইসব কলেজের ব্লগ দেখবে, ঠিক আছে, সব মোটিভেশন অত দেখার প্রয়োজন নেই লাস্টের দিকে। তো তারপর তুই মানে যখন তুই মানে টেস্ট দেওয়া শুরু করলি, তো ফার্স্টের দিকে এপ্রিলে কেমন স্কোর আসতো ফুল সিলেবাস? না, ফার্স্টে যখন মার্চের এন্ডে পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছিলাম, ফার্স্ট টেস্ট দেওয়ার আগে ভালো রিভিশন করেছিলাম আমি। ফার্স্ট টেস্টে পিডব্লিউ টেস্টটা খুব ইজি ছিল। তো এআইটিএস ফার্স্ট এআইটিএসটা মোটামুটি আমার 585 ফার্স্ট টেস্টে গেছিল, বা খুব ভালো একটা ভালো একটা পিক। ভালো মার্কস গেছিল। বাট সেকেন্ডে ওইটা একটা খুব ওভার কনফিডেন্স কাজ করেছিল আমার মধ্যে। এবং যেহেতু ওই সময় আমাদের কলেজে একটা প্রবলেম চলছিল, মানে পরীক্ষা হবে কি হবে না, মানে পিএমএস এর ওখানে যেটা তুই অ্যাডমিশন নেওয়া ছিল, তো সেই হ্যাঁ আমাকেও তো ইনভলভ হতে হয়েছিল অবশ্যই যে আমাদের ফার্স্ট সেমিস্টার কবে হবে। তো সেই নিয়ে একটা চাপ চলছিল এবং আমি খুব ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার পড়তে লাগবে না, একটাতে 585 পেয়ে গেছি। একদম। তো পরের এক্সামটা দেওয়ার পরই কমপ্লিটলি ডিমোটিভেটেড, মার্কস চলে এলো 550, ডিরেক্ট 585 থেকে 515। ওই ডিমোটিভেশনে আমি 2 দিন পড়লাম না, কিন্তু থার্ড ডেতে আবার এক্সাম দিতে বসে গেলাম। আচ্ছা, লাভ হয়নি, হ্যাঁ 517 না 518 এসেছিল। তখন বুঝলাম যে না, এইভাবে প্যানিক করে হবে না, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার, এবং ওই সময় ওইটাই ভুল করেছিলাম আমি, 515 যেটা পেয়েছিলাম সেইটাতে আমি অ্যানালাইজ করিনি, ডিমোটিভেট করে বসেছিলাম চুপচাপ। তারপরে কিছুক্ষণ বসে বুঝলাম যে না, যেগুলো ভুল করেছি সেগুলো আবার নতুন করে আনবো, একদম। না হলে আমি যেটা চাইছি বা যেটা স্বপ্ন আমার সেটা কোনোদিন পূরণ হবে না। তো লাস্ট টেস্টে কত স্কোর ছিল? লাস্ট টেস্ট কবে দিয়েছিলি? লাস্ট টেস্ট আমি দিয়েছিলাম জাস্ট 2 দিন আগে, এক্সামের 2 দিন আগে। আমাদের এক্সাম 5th মে ছিল, হ্যাঁ। থার্ড মে দিয়েছিলাম লাস্ট এক্সাম। থার্ড মেতে কত এখানে স্কোর হয়েছে? থার্ড মেতে আমার স্কোর ছিল 639। মানে ব্যাপক একটা কনফিডেন্স। মানে এরকম যদি লাস্ট টেস্টে আবার এক্সামের 2 দিন আগে, আমি 1 সপ্তাহ আগে থেকে পরীক্ষা দেওয়া ছেড়ে দিয়েছি না, লাস্ট মানে 3-4 দিন আগে আমি একটা দিয়েছিলাম এরকম। মানে ওই সময়টা সবচেয়ে অ্যাকচুয়ালি অনেকে দেয় না, কারণ যদি বাই চান্স যদি কম স্কোর চলে আসে তাহলে একটা মোটিভেশনটা হারিয়ে ফেলবে, তো অনেকে দেয় না। তো বাট ওর তো যেহেতু অনেকটা লেটে স্টার্ট করেছিল, তো ওকে তো দিতেই হতো, ওই জন্য ও দিয়েছিল। ওটা আমার কনফিডেন্সও বাড়িয়েছে লাস্ট 1 সপ্তাহে। ভালো, মানে ওরকম একটা স্কোর করার পর হঠাৎ করে নিতে গেলে না, বেশ মানে ভেতর থেকে সেই ভয়টা অনেকটা কেটে যায় আর কি। তো তুই অফলাইন কোনো টেস্ট সিরিজ নিয়েছিলি নাকি বাড়িতে? অফলাইন নেওয়ার সময় পাইনি, বিকজ আমার যেহেতু বললাম যে ফেব্রুয়ারিতে আমি জাস্ট করা স্টার্ট করে মোটামুটি জানুয়ারিতে স্টার্ট করেছিলাম, ফেব্রুয়ারিতে মোটামুটি আমি সিলেবাসটা অনেকটা কভার করেছিলাম। তো মার্চেই আমাদের 2টো ইন্টারনাল পরীক্ষা ছিল, অ্যানাটমি এবং কলেজে। তো আমাকে সিনিয়ররা বলেছিল যে যেহেতু তুই কলেজটা পুরোপুরি ছাড়িসনি, তো তোকে ইন্টারনালটা অন্তত তো দেওয়া উচিত। তাই জন্য ইন্টারনালটা দিতে গেছিলাম, ওর জন্য 2-3 দিন নষ্ট হয়েছিল। তো ওই জন্য জানতাম যে অফলাইন টেস্ট আমার জন্য খুব একটা সম্ভব হবে না। তো তুই অনলাইন টেস্ট কি প্রিন্ট করে বাড়িতে দিতিস নাকি অনলাইন মোডেই দিতিস নাকি? প্রথম দিকে অনলাইন মোডেই দিতাম, বাট পরের দিকে বুঝেছিলাম যে ওএমআর প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। একদম। যদিও আমি নিট আগেও দিয়েছি অনেকবার, তবুও ওএমআর প্র্যাকটিসটা সত্যি খুব ইম্পর্টেন্ট হয়। তাহলে ওই দিনের দিন গিয়ে করলে না হাতটা ঠিক মতো কাজ করে না। ঠিক, একদম ঠিক। ওই জন্য লাস্ট ওই যতগুলো এআইটিএস দিয়েছি প্রত্যেকটি প্রিন্ট করে দিয়েছি লাস্টের দিকে। তো আর মেইনলি তো ওই পিডব্লিউ দিতিস, আর কোন কিসের টেস্ট দিতিস? আর ওই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে আকাশের দিয়েছিলাম। এবং আমার এখনো মনে আছে লাস্টের দিকে আকাশ কিছু স্মল টেস্টও বার করে, যেমন মডার্ন ফিজিক্সের একটা ছোট্ট পার্ট টাইপের, ওইগুলো আমি টেলিগ্রাম থেকে নামিয়ে দিতাম। যখন ওইগুলো দিতাম ওগুলো একদম এনসিইআরটি বেসড হতো, ওইগুলো যখন অ্যান্সার করতে পারতাম খুব ফাস্ট, তখন মনের মধ্যে একটা বিশাল কনফিডেন্স কাজ করতো যে না আমি পারবো, ডিজাই বলে আমি পারবো। দেখো, যদি কেউ রিসোর্সের জন্য আজকে দিনে 2024-25 যদি কেউ রিসোর্সের জন্য ভাবে যে তার সিলেকশন আটকে যাবে, তো একদমই না। টেলিগ্রামে সবকিছু অ্যাভেলেবেল আছে, তোমায় খুঁজতে হবে। আমাকে সবাই মেসেজ করে দাদা এই টেস্ট দাও ওই টেস্ট দাও, তো দেখো ওইগুলো কপিরাইট পড়ে যায় চ্যানেলগুলোতে, ঠিক আছে? ওগুলো কখনোই থাকে না, কারণ ওগুলো যেহেতু প্রাইভেসি না, ওকে কি যেন বলে ওটাকে, প্রাইভেসি করা হচ্ছে, তো ওইগুলোতে কপিরাইট পড়ে যায়। তো কখনোই চ্যানেলগুলো এক্সিস্ট করে না অনেকদিন ধরে, তো সার্চ করে করে দেখতে হয় সবাইকে, ঠিক আছে? সবকিছুই পাওয়া যায়, কোনো চিন্তা নেই। তো ভাই আসি এর প্রসঙ্গে যে তোর ডেইলি কেমন টাইম থাকতো ওই সময়, টাইম টেবিল কেমন থাকতো, মানে কতটা কি পড়তিস পার ডে তুই? যখন কলেজ যেতাম না, মেইনলি জানুয়ারি থেকেই বলছি, যখন কলেজ যেতাম না
তখন একটা টার্গেট আমার ছিল, যেহেতু আমার সিলেবাস আমি অনেকটা পিছিয়ে ছিলাম, অলরেডি অনেক লেট স্টার্ট করেছিলাম। তো আমার একটা টার্গেট ছিল যে দিনে 10 ঘন্টায় মিনিমাম পড়বো। কিন্তু ওইভাবে কোনোদিন আমি ওই বাঁধা ধরা ছিল না যে আমাকে কাউকে দেখাতে হবে, এইটা কোনোদিন ছিল না। যে এই যে আজকে ভিডিও বানাচ্ছি, এটা কোনোদিন স্বপ্ন ছিল না যে পরের বছর ভিডিও বানাবো বলে 10 ঘন্টা করেই পড়বো বা কাউকে দেখাবো। একদমই একদম। আমার কাছে ছিল যে আমি অনেস্টলি পড়বো, নিজের সাথে, যেটা বললাম যে নিজের সাথে অনেস্টিটা রাখতে হবে, তাই চেষ্টা করতাম। এবং ওইটা কোনোদিন ছিল না যে 10 ঘন্টা না 10 ঘন্টাই, যেই 10 ঘন্টা হয়ে গেল সঙ্গে সঙ্গে উঠে গেলাম। যদি কোনোদিন ব্রেন আরো বেশি কাজ করতে পারে, আরো বেশি পড়ছি। যেদিন মনে হচ্ছে যে না বায়োলজি, আচ্ছা এই চ্যাপ্টারটা হিউম্যান ফিজিওলজি স্টার্ট করেছি, চলো এটা শেষ করে দিতে পারবো, আমি কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন অব্দি টেনে দিতে পারবো, সেদিন ওই অব্দিও টেনে দিচ্ছি। তাহলে আমার সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে। প্রতিদিন কি 3টে সাবজেক্টই পড়তিস নাকি? প্রত্যেকদিন 3টে সাবজেক্ট পড়তাম, 3টেকে ভাগ করে করে পড়তাম। যে কারণ আগের বছর আমি যেটা ভুল করেছিলাম, যে কোনোদিন কেমিস্ট্রি তুললাম, তো 3-4 দিন পড়লাম কেমিস্ট্রি, তারপরে হঠাৎ মনে হলো যে না কেমিস্ট্রি ভালো লাগছে না, এই কটা চ্যাপ্টার হয়ে গেছে, এগুলোকে বন্ধ করে রাখি, এবার চলে যাই বায়োলজিতে। তো বায়োলজি পড়ছি 1 সপ্তাহ ধরে, আর কিছুই পড়ছি না, শুধু এনসিইআরটি পড়ছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। তখন আমি এমস এর কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম, আগেকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটাতে কি হতো, কন্টিনিউটিটা না বারবার ব্রেক হয়ে যেত। আবার যখন 2 সপ্তাহ পর কেমিস্ট্রি ধরতাম, মনে হতো আমি কি পড়েছিলাম, কি কি পড়েছি, আবার বারবার খাতা খুলে দেখতে হতো। দেখলেই মনে হতো এই জিনিসটাতে আমার ঠিক কনফিডেন্স আসছে না, আবার রিভিশন করতে হতো, পুরো জিনিসটা ঘেটে যেত। তাই এই বছর ঠিক করেছিলাম যে 3টে সাবজেক্টই পড়বো একদম। এবং আমাকে সিলেবাসও কমপ্লিট করতে হতো তাড়াতাড়ি, 3টে সাবজেক্ট আমাকে পড়তেই হতো। দেখো 3টে সাবজেক্ট পড়াটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো এক্সামে কিন্তু 3টে সাবজেক্টই একসঙ্গে আসবে, মানে 3 ঘন্টাতে এক্সাম দেবে, 3টে সাবজেক্টই আসবে। তো যদি দিনে মানে প্রতিদিন যদি এরকম একটা টার্গেট করো যে 3টে সাবজেক্টই পার ডে পড়ছো, তাহলে কি মানে ব্রেনটাও না ঠিক ওইভাবে একটা তোমার হ্যাবিচুয়েট হয়ে যাবে, বিষয়টা ওইভাবে তোমার কাজ করবে। তো এক্সামের দিন অনেকটা ব্যাপারটা ইজি হয়। এই জন্য, এবং যখন কোশ্চেনও প্র্যাকটিস করবে, একটা টাইম স্লট, যে স্লটটা কোশ্চেন করবে, তো সেইটাও 3টে সাবজেক্টেরই কোশ্চেন একসাথে প্র্যাকটিস করবে। ধরো যদি তুমি পার ডে যদি 2টো থেকে 5টা অব্দি কোশ্চেন করো, তো ওই টাইমটাতে 3টে সাবজেক্টের অন্তত 10টা-15টা হলেও প্রত্যেকটা সাবজেক্টে কোশ্চেন করবে, তাহলে কি একটা ভালো হ্যাবিট তৈরি হবে। ঠিক আছে, তো তুই পার ডে মোটামুটি কেমন কোশ্চেন প্র্যাকটিস করতিস কেমন? আমার টার্গেট ছিল 200টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবোই। একদম। দেখো শুনে নাও, এটাও কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট। পড়ো কতটুকু ম্যাটার করে না, কতটা কোশ্চেন প্র্যাকটিস করছো খুব ম্যাটার করে। এবং অবশ্যই যে নাম্বারটা ম্যাটার করছে না, কতটা বুঝে করছো এবং কতটা তোমার অ্যাকুরেসি আসে সেটা ম্যাটার করে। 200 মানে যে 200ই করতে হবে এরকম কোনো মানে নেই। কেউ যদি 50টা করেও পুরো সাবজেক্ট মানে চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারে, 50টা বিভৎস কোয়ালিটির কোয়েশ্চেন করতে পারে, দ্যাটস ওয়েল গুড। কোয়ালিটি মানে এই না যে শুধু টাফ কোশ্চেন, টাফ কোশ্চেনের শুধুমাত্র কোয়ালিটি, অনেকে ভাবে যে কোয়ালিটি কোশ্চেন মানে শুধু টাফ কোশ্চেন বা লেন্দি কোশ্চেন, তা না। যেটা হচ্ছে পুরো পুরো সিলেবাসটা তোমার কভার করছে, মানে পুরো চ্যাপ্টারটার প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইম্পর্টেন্ট টপিক গুলোকে কভার করছে, সেটাই হচ্ছে কোয়ালিটি কোশ্চেন বলে। ঠিক আছে, একই টাইপের কোয়েশ্চেন বারবার ডেটা চেঞ্জ করে করে একই টাইপের 10টা কোয়েশ্চেন করে লাভ নেই, কিন্তু 10টা টাইপের কোয়েশ্চেন করা বেশি ইম্পর্টেন্ট। তো তুই কোথা থেকে কোশ্চেন করতিস মানে? আমার যেমন ফিজিক্সে যদি কথা বলি, আমার কাছে ছিল হচ্ছে ডিসি পান্ডের বই। ডিসি পান্ডের বইয়ের এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো অসাধারণ, এবং ওখানে তার পেছনে বিভিন্ন মেডিকেল এক্সামিনেশনেরও প্রিভিয়াস এর কোয়েশ্চেন্স ছিল। তো ওইগুলো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে প্রচন্ড বেশি কনফিডেন্স আসতো আমার। এবার দেখো এর মধ্যে একটা আমি ডিসক্লেমার দিয়ে দিই, তারা হয়তো কোনোদিনও ডিসব্যান্ডে করোনি, হঠাৎ করে বলছে বলে আজকে কিনে স্টার্ট করে দিলে। যে যে রিসোর্স করছো সেটা করো। ও ডিসব্যান্ডে বলছে কেন, ও আজ থেকে না 2020 সাল থেকে তো ডিসব্যান্ড, অনেক আগের থেকে ডিসব্যান্ডে করেছে, ওই জন্য বলছে। আমাকেও কয়েকদিন আগে মেসেজ, দাদা ডিসব্যান্ডে করবো, এরকম ম্যাটার নেই কিন্তু। এখন করার দরকার নেই, যদি কেউ করে থাকো তাহলে করতে পারো, যদি নতুন করে করার কোনো প্রয়োজন নেই। নতুন করে করলে আমি আগে 2 বছরও প্র্যাকটিস করেছিলাম, ওই জন্য আবার রিভাইজ করছিলাম, ওই জন্য ডিসব্যান্ডে করেছিল, আগে করেছিল বলে। ঠিক আছে, আর তা নয় তো মেইনলি পিওয়াইকিউতেই ফোকাস করা উচিত এই সময়টাতে। আর যে ডিপিপি বা যে সেট, দেখো সব জায়গাতেই অন শটে ওখানে তো একটা করে কোশ্চেন সেট দেয়, তো ওইটাকে মেইনলি এই টাইমে ফোকাস করা উচিত। একদম। মানে প্রত্যেকটা কোচিং সেন্টারেরই ডিপিপি অনেক ভালো, একদম। ডিপিপির কোশ্চেন গুলোকে বেছে নিয়ে আসে তারা, নিশ্চয়ই পারফেক্ট বেছে নিয়ে আসে টপিক ওয়াইজ। আমি ডিপিপিও করেছি প্রথম, বাট ওই যে যেহেতু আমি ডিসি পান্ডের সঙ্গে প্রচন্ড বেশি অ্যালাইন ছিলাম, ওই জন্য ডিসি পান্ডে করছি। তুই আগে করেছিলি তো, ওই জন্য তোর কাছে আমার মনে হচ্ছে যে ওইটা অনেক বেটার তোর পক্ষে। আমার অলরেডি জানা ছিল যে কোন চ্যাপ্টারে কোন কোয়েশ্চেন আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতিস? কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কাছে একটা ওই এনসিইআরটি ফিঙ্গার টিপস এর বই। আচ্ছা, এমটিজি ফিঙ্গার টিপস, হ্যাঁ ভালো বই। আমি যতদিন আমার কাছে ছিল, আমি কোনোদিনও করিনি, বাট আমি ওর কোশ্চেন গুলো ভালো। আমি ইনঅর্গানিক 1-2 চ্যাপ্টার করেছিলাম, ভালো, বেশ বইটা ভালো। 100টা কোশ্চেন থাকে তো করতে সুবিধা হয়। 100টা কোশ্চেন থাকে, বেশি কোশ্চেনও থাকে না, বাট হয়ে যায়। স্টেটমেন্ট নিজের কোশ্চেনও থাকে,
প্রমোশন করছে না, বাট বইটা ভালো যথেষ্ট। যদি কেউ প্রথম থেকে করে, হঠাৎ করে এখন স্টার্ট করা কোনো প্রয়োজন নেই। করার কোনো মানে হয় না একদম। এখন করলে ডিপিপি এবং পিআইকিউ বেস্ট, এর থেকে বেশি যেতে হবে না। টেস্টে তো কোশ্চেন আসছেই, প্রত্যেকটা টেস্টে তুমি নতুন কোশ্চেন পাবে, তো আলাদা করে নতুন করে কিছু দেখার দরকার নেই, টেস্টেই তোমরা পেয়ে যাবে। আর বায়োলজির ক্ষেত্রে ওই এনসিআরটি ফিঙ্গার টিপস ছিল। ফিঙ্গার টিপসে বায়োলজি কোশ্চেনও ভালো, আমার কাছেও ছিল, যদিও ওই 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 কোশ্চেন গুলোই পিডাব্লিউ যে টেস্ট, মানে পিডাব্লিউ যে তোর ডিবিবি থাকে না, সেম কোশ্চেন ওখানে ছেপে ছেপে দেয়। দেখবি, খেয়াল করে সবাই দেখে জানে, মানে ওই সেম কোশ্চেন, মানে ধরো 100টা যদি তোমার ফিঙ্গার টিপসে কোশ্চেন থাকে, ওর মধ্যে যে ইম্পর্টেন্ট ধরো 70টা কোশ্চেন সেটা পিডাব্লিউ ডিবিবি তে থাকে। একদম থাকে। ওই জন্য আমি লাস্টে করা ছেড়ে দিয়ে যাচ্ছি, পিডাব্লিউ ডিবিবি তে করছি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যখন সব ওই বইয়ের নতুন করে করার কি কোনো দরকার নেই। ঠিকই, ওই জন্য ছেড়ে দিয়েছিলাম। কোনো নতুন বই ধরার দরকারই নেই একদম, এখন কিচ্ছু দরকার নেই। এখন যদি কেউ, ধরো মেনলি ভিডিওটা এই জন্যই বানানো, যারা ধরো জানুয়ারি থেকে স্টার্ট করছে, এবং অবশ্যই এমন কেউ না যে কিচ্ছু পড়েনি জানুয়ারি থেকে স্টার্ট করছে। এটা খুব ইম্পর্টেন্ট যে কেউ জিরো লেভেলে নেই। একদম, এটা মনে মনে ভাববে যে কেউ জিরোতে নেই। সবসময় যখন ভিডিও আসে, একটা হ্যাশট্যাগ খুব চলে, হাউ টু স্টার্ট প্রিপারেশন ফর নিট ফ্রম জিরো লেভেল। তো এরকম কখনোই হয় না, জিরোতে কেউ নেই। যারা ধরো ফ্রেশার্সও আছে, তারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, তার মানে তারা ক্লাস 11 তো পড়েইছে, একদম কিছু না কিছু হলেও জানে তো টপিক গুলো কি। একদম, ক্লাস 12ও তারা এখন ডিসেম্বর মানে তারা পড়ে ফেলেছে, 12 তাদের স্ট্রংই থাকে, বিকজ সিলেকশন টেস্ট তো হয়ে গেছে। একদম, তার মানে জিরোতে কেউ নেই। এবার বুঝতে হবে তোমার লেভেল কোথায়, তোমার প্রবলেমটা কোথায়। যার কনসেপ্টে প্রবলেম, তাকে কনসেপ্ট ভিডিও দেখতে হবে। এবং কনসেপ্ট ভিডিও মানে এই নয় যে ডিটেল ভিডিও দেখছি, কারণ ডিটেল ভিডিওতে প্রবলেম কি, স্যাররা এক একটা টপিক, যেহেতু অনেকটা সময় থাকে, তখন এক একটা টপিক বারবার অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে, হাসি মজাও করে, কিন্তু এখন সময়টা হাসি মজার নেই। এখন হচ্ছে সিরিয়াস টাইম। এই যেহেতু 4 মাস টাইম রয়েছে, তো যতটা সম্ভব টাইমটাকে ইউটিলাইজ করতে হবে না তোমাকে। তো যদি তোমার টার্গেট থাকে যে আমি পরের বছর মেডিকেল কলেজে আসবো এবং এরকম ভাবে রাত্রিরে ভিডিও শুট করবো, বা যাই টার্গেট থাকুক না কেন, তাহলে তো তোমাকে এখন এই টাইমটাকে পার করে যে কোনো পড়াশোনার মধ্যেই লাগাতে হবে, কিচ্ছু করার নেই না। আর যে হারে কম্পিটিশন, যে সিচুয়েশনে রয়েছে দাঁড়িয়ে না, এখন খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। তো যে কোনো 450 তো টার্গেট নিতেই হবে। তো ভাই, লাস্ট যদি কিছু বলতে চাস কোনো এক্সপেরিয়েন্সের জন্য এই সময়, মানে তাদেরকে আরো কি করা উচিত, বা তো লাস্ট কোনো টিপস থাকলে? একটা কথাই বলবো যে টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট, এবং নিজের সঙ্গে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। আর যারা পার্শিয়াল ড্রপের কথা ভাবছে, তাদের একটা কথা বলবো, আমাদের সিনিয়ররাও এটা আমাকে বলেছিল, যখন আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি নিট দিতে চাই, আরেকবার নিট দেওয়া কি যাবে, অ্যাজ আ মানে স্টুডেন্ট, বিএমএস স্টুডেন্ট নিট কি দেওয়া যাবে। তো আমার টিচাররাও বলেছিল, আমার সিনিয়ররাও বলেছিল যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমার বিএমএস এর ওখানে অনেক বন্ধুরা ছিল যারা কলেজও এনজয় করেছে, ওখানেও অনেক দিন গেছে, কলেজ করেছে, আবার নিটও দিয়েছে, তারা কিন্তু কেউ সিলেক্ট হয়নি। এবং এটা শুনতে খারাপ লাগলো, এটাই ট্রুথ, এটাই সত্যি। তো বাস্তবটাকে মেনে নিতে হবে যে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। আমি বীভৎস রিস্ক নিয়েছিলাম, মানে আমি জানতাম যে আমার না হলে অনেক বড় প্রবলেম হতে পারে। অনেকদিন কলেজ যাইনি, যদি ইন্টারনাল এক্সামগুলো দিয়েছিলাম। তো এইটা মাথায় রাখতে হবে যে দু নৌকায় পা দিয়ে চলবে না। যদি ড্রিম হয়, ইউ হ্যাভ টু পে ফর ইট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কিছু তো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি আমার জবকে স্যাক্রিফাইস করে দিয়েছিলাম, তো স্যাক্রিফাইস কিছু না কিছু তোমাকে করতেই হবে। যদি কেউ এরকম রিলেশনশিপ সিচুয়েশনে থাকে যে তাদের মেনটেন করা সম্ভব হচ্ছে না, তো কিছু দিনের জন্য তাদের দূরে থাকতে হবে। তো কিছু না কিছু স্যাক্রিফাইস তোমাদেরকে করতে হবে, কিছু না কিছু অ্যাচিভ করার জন্য একটু মানতেই হবে। আর এই রিস্কটাই, যে এই যে ছেড়ে এসেছিলাম, যে আমার কলেজ চলে যেতে পারতো এবং নিট না পেলে কি করবো, এই রিস্কটাই আমাকে অনেক বেশি মোটিভেট করেছে। যে না, আমার কাছে যেহেতু আর অপশন, অনেকে হয়তো ভাববে যে এটা আমার কাছে একটা সিকিউর অপশন ছিল, তাহলে তো আমার অনেক বার্ডেন কম ছিল। হ্যাঁ, একটা দিকে বার্ডেন কম ছিল, এটা আমার বাবা আমাকে যেদিন নিট দিয়েছিলাম 5th মে, তখন আমাকে বলেছিল যে তোর তো অলরেডি একটা আছে, তাই যখন পরীক্ষা দিতে যাবি এই চাপটা নিবি না যে আমি না পেলে কি হবে। একদম, তাই পরীক্ষার সময় কখনো এইটা মনে হয়নি যে না পেলে কি হবে, যেটা প্রত্যেক বছর কাজ করতো। কিন্তু যখন রিস্কটা নিয়েছিলাম, তখন তো এটাও ভেবেছিলাম যে আমি যদি নিটটা না পাই, এত জোর করে পড়ছি, এত লোককে দেখিয়ে আমি বলছি যে আমি কলেজ আসছি না, অথচ নিট পড়ছি, তারপরে যদি নিটটা না পাই তাহলে আমি কি করবো। সো অবভিয়াসলি নিটটা কিছুটা লাকের ব্যাপার তো বটেই, সেই দিনটার ওপর অনেকটা ম্যাটার করে, কিন্তু তার জন্য আমি আমার 110% দেবো, চেষ্টা করবো। একদম ভাই, একদম ঠিক বলেছিস ভাই। তো সায়ন্তন ভাই, থ্যাংক ইউ সো মাচ। সায়ন্তন খুব ভালো ছেলে, খুব ভালো অ্যানাটমি পারে, আমাকে অ্যানাটমি পড়ায় রীতিমতো। আমার রুমমেট আমাকে খুব হেল্প করে, আমাকে অ্যানাটমি পড়ায়।
আমি অত ভালো অ্যানাটমিতে না, তো আমি শিখছি সায়ন্তনের থেকেও। সায়ন্তন খুব ভালো ছেলে, সবাই সবকিছু সবাই মিলে মিলেমিশে পড়ছি আর কি। আর সায়ন্তন আরো ভালো অ্যানাটমি পড়ে, কারণ সায়ন্তনের ভবিষ্যতে সিটিবিএস সার্জন হওয়ার ইচ্ছা আছে, এবং ওটা ওর মায়েরও ড্রিম, তো ওই জন্য আরো বেশি চাই। তো ভালো, বেস্ট অফ লাক সায়ন্তন, তোকেও থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ভবিষ্যতে হোক। আমাকে অ্যানাটমিটা পড়া ভালো করে, পরের বছর পাস করা আমাকেও। না না নাহলে পরের বছর ব্লগ দিতে হবে সঞ্জিত দাস গোয়িং টু সাপ্লি এক্সাম। না না না, আমরা সবাই মিলেই পাস করবো, এবং হোপফুলি যারা এই ভিডিওটা দেখবে তারাও আমাদের কলেজে আসবে, আমাদের জুনিয়র হবে। একদম, আমরা চাই তোমরা সবাই ভালো করে পড়ো, এবং শুধুমাত্র আমাদের কলেজে না, যে কলেজে তোমরা যেতে চাও, যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে চাও, অলওয়েজ ওয়েলকাম তোমাদেরকে। এবং অ্যাজ এ সিনিয়র আমরা সবাই তোমাদেরকে গাইড করবো সবসময়, অবশ্যই। অ্যাবসলিউটলি। তো এখন তোমাদের কাজ হচ্ছে ভালো করে পড়া, ঠিক আছে? এই নয় যে মেসেজ করা দ্বারা এই সার্টিফিকেট করে বার করবো, এই করবো কি করে। এখন কাজ হচ্ছে, সময় নয়। একদমই, এখন কাজ হচ্ছে পড়া এবং একটা ভালো মার্কস করে ভালো একটা র্যাঙ্ক করা। র্যাঙ্কটা তোমাদের হাতে নেই, বাট ভালো মার্কস করাটা তোমাদের হাতে আছে। অ্যাবসলিউটলি। তো তো এখন সেটাতেই ফোকাস করো। তো অবশ্যই চলো তাহলে, থ্যাংক ইউ সো মাচ সায়ন্তনকেও। তো সবাই ভালো করে পড়ো। তো গুড নাইট, বাই। এখন রাত্রির বাজে 1টা, ভিডিওটা শুট করেছি আর কি। চলো টাটা।